স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার যাচ্ছে পুরো খবরে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই তাদের কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি। ফলে এখন থেকে আওয়ামী লীগের সব ধরনের সভা, সমাবেশ, মিছিল অবৈধ ঘোষণা করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এখন থেকে আওয়ামী লীগ আর কোনো কার্যক্রম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগের 16 বছরের স্বৈরশাসনের। এরপর থেকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় দলটির নেতাকর্মীদের অনেকে কারাগারে। অভিযোগ আছে, পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা সেখানে বসে দিচ্ছেন নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য। আর দেশের ভেতরে ঘাপটি মেরে থাকা স্থানীয় নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে করছে মিছিল, মিটিং। সবশেষ হত্যা মামলার আসামি হয়েও ব্যাংককে যান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর ক্ষোভ বিক্ষোভে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 9 ও 10 মে গণজমায়েত ও অবরোধ কর্মসূচি পালন করে। বিক্ষোভের মুখে শনিবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের দুদিন পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো কার্যক্রম করতে পারবে না। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব এবং আপনাদের অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্তের পরও যদি আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর হবে আইন শৃঙ্খলা বাহিনী। এই ক্ষেত্রে হলে একটা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। গেল 16 বছর আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলের উপর দমন, পীড়ন এবং যে নির্যাতন চালিয়েছে সেগুলোর বিচারের কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সব পার্টি মিলে সিদ্ধান্ত হয়েছে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। জুলাই গণঅভ্যুত্থানের ছিল, সবার এখানে সাপোর্ট আছে এবং আমি মনে পুরো বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি দেখেছেন কোথাও কোনো প্রোটেস্ট হতে? হ্যাঁ, কোথাও এটা পুরো ইউনিভার্সাল একটা সাপোর্ট আছে। সবাই জানে যে এদের দ্বারা কারো কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় শাহবাগে আনন্দ মিছিল করছে জুলাই ঐক্য মঞ্চ। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আন্দোলনরত ছাত্র জনতার তো দাবি পূরণ হলো, এখন কি বলছেন তারা? এই মুহূর্তে আমি শাহবাগে রয়েছি, আর শাহবাগের হচ্ছে জাতীয় জাদুঘরের সামনে হচ্ছে যে জায়গাটি রয়েছে, রাস্তার পাশে শাহবাগের পাশে হচ্ছে জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটি রয়েছে, সেখানে হচ্ছে ছাত্র জনতা, সাধারণ মানুষ আর এনসিপির নেতাকর্মীরা যারা রয়েছেন সবাই মিলে হচ্ছে জুলাই মঞ্চ নামে হচ্ছে একটি যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চের উদ্যোগে হচ্ছে একটি আনন্দ উল্লাসের আয়োজন করেছে। আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কিছুক্ষণ আগে হচ্ছে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই প্রজ্ঞাপন জারির ভিত্তিতেই কিন্তু সেই প্রজ্ঞাপন জারির প্রেক্ষিতে হচ্ছে এখানে শাহবাগে হচ্ছে আনন্দ উল্লাস করছেন। আমরা দেখছি যে বিভিন্ন দেশাত্মবোধক গান বা দেশপ্রেমমূলক যে গানগুলো রয়েছে, এখানে যারা রয়েছেন তারা এই গানগুলো গাইছেন, আবার কিছুক্ষণ পর পর স্লোগান হচ্ছে এখানে। আর সেই সাথে আরও একটি বিষয় বলে রাখি, এখানে হচ্ছে এই উল্লাসকে তারা কেন্দ্র করে হচ্ছে এখানে রাতের খাবারেরও আয়োজন করা হয়েছে। সেখানে 2টি গরু ও একটি খাসি জবাই করেছেন, এমনটাই কিন্তু
কিন্তু শিক্ষার্থীরা আমাদের জানিয়েছেন। তো এখানে আমরা যেমনটি দেখছি যে বেশিরভাগই হচ্ছে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং দেশাত্মবোধক গান, তারপর হচ্ছে দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাগুলো তারা জানান দিচ্ছেন। আর তারা বলছেন যে আওয়ামী লীগের অতীতে আওয়ামী লীগের যেই কার্যক্রম, যেমন বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড, এই যে অপকর্মগুলো রয়েছে প্রত্যেকটি অপকর্মের সুষ্ঠু এবং তদন্তের মাধ্যমে হচ্ছে বিচারগুলো সম্পন্ন করতে হবে। সেই সাথে হচ্ছে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, বিচার প্রক্রিয়া শেষে হচ্ছে আওয়ামী লীগকে হচ্ছে পুরোপুরি নিষিদ্ধের দাবিও জানিয়েছেন এখানকে যারা শিক্ষার্থীরা রয়েছেন, যে আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন। আর আমরা দেখেছি যে এখানে হচ্ছে সাধারণ মানুষ থেকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই আন্দোলনে হচ্ছে অবস্থান নিয়েছেন। আবার কয়েকজন বলছেন যে তাদের যে লক্ষ্য, তাদের যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিছুটা হলেও সার্থক হয়েছে, বা জুলাই আন্দোলনের যেই রক্তদান, জুলাই আন্দোলনের যে বিসর্জন, সেই বিসর্জন হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের মাধ্যমে, বন্ধের প্রজ্ঞাপন জারির মাধ্যমে হচ্ছে কিছুটা হলেও অর্জন হয়েছে। তারা বলছেন যে এখনো যারা দেশের বিরুদ্ধে অবস্থান নেবে, দেশের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাবে, তারা সেটিও কিন্তু প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছেন। আর এখানে হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে বা এই উল্লাসকে কেন্দ্র করে হচ্ছে তারা যেই খাবারের আয়োজন করেছে, সেই খাবারও ভোজেরও আয়োজন রয়েছে। আর এখন হচ্ছে তারা এখানে বিভিন্ন রকম হচ্ছে আনন্দ উল্লাসের যে দেশের যে গানগুলো, দেশের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে পূর্ণাঙ্গভাবে এবং পরিপূর্ণভাবে তারা গানের মাধ্যমে হচ্ছে প্রকাশ করছেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ। সোহাগ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে বৈঠক করে পরে সিদ্ধান্ত নেবে ইসি। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের পর এসব কথা বলেন সিইসি। এরপর গণ অধিকার পরিষদের সদস্যরা সিইসির সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগ, 14 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আহ্বান জানান। কয়েকদিন থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল ছিল দেশের রাজনৈতিক অঙ্গন। কখনো যমুনার সামনে, কখনো শাহবাগের প্রধান সড়কে অবস্থান করে আন্দোলনকারীরা। পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে কি না। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90-এর জয়ের এক ধারা বলছে, সরকার কোনো দলকে নিষিদ্ধ করলে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করতে পারে। ওই বিষয়ে তো এখন আমরা তো আগে এখনো গ্যাজেটটা তো পাইনি সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমার সিদ্ধান্ত নিতে পারি না। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 5 আগস্টের পর থেকেই অকেজো হয়ে আছে। গণপ্রতিনিধিত্ব আদেশে আছে, কোন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অকার্যকর থাকলে দলটির নিবন্ধন বাতিল হবে। যখন দেখবেন যে সবকিছু আকাশে সূর্য উঠে গেছে, তখন তো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে, দেখবেন আপনারা অপেক্ষা করেন। সোমবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন ইসির সিনিয়র সচিব ও 2 নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ ও আনোয়ারুল ইসলাম। এরপর গণ অধিকার পরিষদের সদস্যরা সিইসির সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগ, 14 দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আহ্বান জানান। যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি, গণহত্যাকারী বলছি, ফ্যাসিস্ট বলছি, সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং 14 দল তারাও দোষী। এছাড়াও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। জানান, তারা নির্বাচন কমিশনের ওপর সন্তুষ্ট, দেখতে চান সুষ্ঠু নির্বাচন। পর্যবেক্ষক হিসেবে আসতে চান বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচনে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ইসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, ইসির বৈঠকে কারা উপস্থিত আছেন এবং বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে বৈঠকে আছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এবং সেই সাথে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। এই আব্দুর রহমান আল মাসুদ উনি বিচারপতি ছিলেন এবং উনি আইনের বিষয়গুলো আসলে দেখেন, অর্থাৎ নির্বাচন কমিশনে যত ধরনের আইন নিরূপণের বিষয় থাকে সেগুলোর বিষয় তদারকি করার বিশেষ দায়িত্ব আসলে ওনার উপরেই বর্তায়, যেহেতু উনি বিচারপতি ছিলেন। তো তিনি কিন্তু আছেন বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যে বৈঠকটি চলছে
সেই বৈঠকে, এবং সেই সঙ্গে সিনিয়র সচিব তিনি আসলে সকালে আরেকটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে আসলে এই যে আব্দুর রহমানুল মাসুদ উনি ছিলেন না, তখন ছিলেন অন্য দুইজন নির্বাচন কমিশনার তাহমিনা আহমদ এবং সেই সঙ্গে ছিলেন আনোয়ারুল ইসলাম, অর্থাৎ বাকি আরেকজনের সঙ্গে আসলে তিনি এই আলোচনায় বসলেন। এমনটি হতে পারে যে সকালে তিনি সেই দুই নির্বাচন কমিশনের সঙ্গে তার আলোচনা করেছেন বা তাদের মতামতটি নিয়েছেন, এবং এখন আসলে এই ওনার সঙ্গে আসলে আলোচনায় বসলেন, বিশেষ করে আইনের বিষয় যেহেতু সেই কারণে। তো এরই মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে গণপ্রতিনিধিত্ব আদেশ 90-এর জয়ের যে ধারাটি রয়েছে সেই ধারায় কিন্তু বলা হচ্ছে যদি সরকার নিষিদ্ধ ঘোষণা করে কোনো দলকে তাহলে আসলে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করবে। তো সরকার যেহেতু এরই মধ্যে ঘোষণাটি দিয়েছে যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত এই রাজনৈতিক দলটি নিষিদ্ধ থাকবে, তো সেখানে আসলে একটি কিন্তু থেকে যাচ্ছে যে সরকার পুরোপুরি দলটিকে নিষিদ্ধ করে দেয়নি, আবার একটি সময় পর্যন্ত দলটিকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং নির্বাচন কমিশন আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তো সেই সিদ্ধান্তটি জানবার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই বৈঠকটি শেষ হয়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জমা পড়েছে প্রথম তদন্ত প্রতিবেদন। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ, আহতদের হাসপাতালে চিকিৎসা বন্ধ করা সহ 5টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছেন তদন্ত সংস্থা। নিয়ম অনুযায়ী চিফ প্রসিকিউটর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবেন। পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? জুলাই মাসে এভাবেই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে উস্কে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। আন্দোলন দমাতে নির্বিচারে চলে আন্দোলনকারীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অস্ত্র নিয়ে হামলা। এতে প্রাণ হারান প্রায় 1,500 মানুষ, যাদের অধিকাংশই শিশু। এমনই সব অপরাধের অকাট্য প্রমাণ মিলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে, যাতে শেখ হাসিনাকে এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বলে উল্লেখ করা হয়েছে। ফোন আলাপে হেলিকপ্টার যোগে মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করার নির্দেশের প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। টার্গেট করে শিশু হত্যা, নারীদের ওপর হামলা, আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা, এমনকি শেখ হাসিনা নিজে গিয়ে এসব রোগীকে চিকিৎসা দেয়া যাতে না হয় এমন নির্দেশ দেওয়ার প্রমাণও উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। জীবিত মানুষকে একত্রিত করে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই তদন্ত রিপোর্টে আমরা আরো তথ্য প্রমাণাদি পেয়েছি। আহতদেরকে হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়েছিল, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের পোস্টমর্টেম করতে বাধা দেওয়া হয়েছিল, ডাক্তারদেরকে চিকিৎসা দিতে বাধা দেওয়া হয়েছিল। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়। এসব ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল আল মামুনেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানান চিফ প্রসিকিউটর। এটি হলো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম তদন্ত প্রতিবেদন। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে উত্তরায় 2 শতাধিক মানুষকে হত্যার ঘটনায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 9 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সাথে মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সহ 4 জনকে হাজির করা হয়। সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। পুলিশের কাছে কোনো প্রাণঘাতী বা মরণাস্ত্র থাকবে না। খুব শিগগিরই পুলিশের কাছে থাকা সব মরণাস্ত্র জমা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।
তবে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর কাছে থাকবে মারণাস্ত্র। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 9ম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 9ম সভা। সভা শেষে সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশের হাতে কোনো মরণাস্ত্র থাকবে না, অস্ত্র থাকবে আর্ম পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। এবি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামীতে র্যাবকে পুনর্গঠন করা হবে, এজন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। ঈদুল আজহায় চাঁদাবাজি বন্ধে প্রতি হাটে 100 আনসার সদস্য থাকবে বলে জানান তিনি। হাইওয়ে পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং রাস্তায় যেন কোনো রকমের কোনো ধরনের চাঁদাবাজি না হয়। ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি বলে দেওয়া হয়েছে, কোনো পয়েন্টে যদি চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেয়। গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবির 172টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে প্রতিষ্ঠানটিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটিতে আসা অভিযোগে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে প্রকল্প পাস সহ নানাভাবে হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয় এই খাত থেকে। আর যেখানে সংশ্লিষ্টতা রয়েছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। এদিন দুদকের আবেদনে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার দুবাইয়ে 2টি ফ্ল্যাট ও অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির আইন পাশ হয় 2010 সালে, যার মেয়াদ পরবর্তীতে 2026 সাল পর্যন্ত পর্যায়ক্রমে বৃদ্ধি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আইনটি তখন বিদ্যুৎ খাতের ইনডেমনিটি নামে বহুল পরিচিতি পায়। এই আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুৎ খাতে হরিলুট চলে। দুদকের অভিযোগে বলা হচ্ছে, শুধু ক্যাপাসিটি চার্জের নামেই আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা। সরকারের 3 মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয় $2,830 কোটি। এদিকে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকার একটি চুক্তি করে, যেখানে এনবিআর শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় $40 কোটি কর ফাঁকি দেয়া হয়। এমন একটি অভিযোগও অনুসন্ধান করছে দুদক। এরই ধারাবাহিকতায় 2009 থেকে 2024 সাল পর্যন্ত 172টি বিদ্যুৎ কেন্দ্রের বিল পরিশোধ, বকেয়া, চুক্তিসহ সকল ধরনের নথিপত্র তলব করে পিডিবিতে সম্প্রতি চিঠি দিয়েছে দুদক। প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটা অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এইসব কাগজপত্র চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। এদিকে দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে দুবাইয়ে বুর্জ খলিফায় একটি সহ মোট 2টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। এ ঘটনায় জিসান মির্জার 2টি ফ্ল্যাট ও 2 অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের স্বাস্থ্য খাত স্বাস্থ্যহীন অবস্থায় আছে। একে অপরকে দোষ না দিয়ে সবাই মিলে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। নিজ কার্যালয়ে সিভিল সার্জনদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে গণ অভ্যুত্থানের সুযোগকে কাজে লাগাতে হবে। পরিবর্তনের এই জোয়ারে স্বাস্থ্য বিভাগের কর্মীরা উদ্যোগ নিলেই সেবার মান অন্তত 25 ভাগ বাড়বে বলেও জানান ডক্টর ইউনূস। স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত সিভিল সার্জন সম্মেলনে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে অবগত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 17 কোটি মানুষের স্বাস্থ্য সেবার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের রুগ্নদশার কথা সবাই জানে। তিনি বলেন, সবাই মিলেই এর প্রতিকার করতে হবে। স্বাস্থ্য সেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো
স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজেদের স্বাস্থ্যসেবা আমাদের চেয়ে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে, যে কারণে আমরা পাচ্ছি না। কারো অপেক্ষায় না থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা চেষ্টা করলেই স্বাস্থ্য খাতের পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। অন্য কে কি করলো না করলো দিকে তাকাবো না, আমি আমারটা ঠিক মতো করবো, আমার সাধ্যে যতটুকু করা হয়। 25% ভালো হয়ে যাবে। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%, কারণ এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ভেতরে, যেটুকু আমরা করছি না। স্বাস্থ্য খাতে আগের সরকারের দুর্নীতি এবং অনিয়মের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, তেমন সুযোগ পাওয়ার এখন আর কোনো অবকাশ নেই। ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে, মাথার থেকে শুনে ফেলার না। আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে, আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না, গুহার থেকে বেরিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু সুযোগ পাওয়া যায় তা কাজে লাগাতে হবে, তাহলেই বাংলাদেশের স্বাস্থ্য সেবায় আসবে বিরাট পরিবর্তন। আমরা যারা আছি, আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্যসেবা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আমাদেরকে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীরা শতভাগ ভিসা পেয়েছেন। বেসরকারি মাধ্যমেও ভিসা পেয়েছেন 99% হজযাত্রী, এমনটি জানিয়েছে ঢাকা হজ অফিস। এছাড়াও হজযাত্রায় 13 দিন শেষে 96 ফ্লাইটে মক্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন 40,627 জন, যাদের প্রায় সবাই এরই মধ্যে মক্কা পৌঁছেছেন। বিভিন্ন জটিলতায় যাদের মক্কা যাত্রা আটকে গিয়েছিল তারাও ভিসা পেয়েছেন বলে জানিয়েছে হজ অফিস। দ্রুত সময়ের মধ্যে বাকিরা ভিসা পাবেন বলেও জানানো হয়েছে। মক্কা গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন 6 বাংলাদেশি। পরিবারের সম্মতিতে সৌদিতেই তাদের সবার দাফন করা হয়েছে। টি-20 ফরম্যাটে দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ায় দল নিয়ে পরিকল্পনা করা যাবে বলে জানালেন লিটন দাস। এই ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি মিস্টার দাস। আর এদিকে সমালোচনা এড়াতে ব্যাটিং নিয়ে আলাদা কাজ করছেন তিনি। পাকিস্তান সফরে যেতেও ক্রিকেটাররা প্রস্তুত বলে জানান তিনি। দুঃসহ স্মৃতি নিয়ে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। দুদিন বিশ্রামে কাটিয়ে আবারও সেই চিরচেনা মিরপুরে ম্যাচের আবহে হোম অফ ক্রিকেটে চলল অনুশীলন। ফ্লাডলাইটের নিচে ব্যাট বলের অনুশীলনে দূর থেকে হেড কোচ সিমন্সের নজর। আরব আমিরাত সিরিজ খেলতে বুধবার দেশ ছাড়বে টিম টাইগার্স। এরপর পাকিস্তান সফর, যদিও তা নির্ভর করছে দুদেশের বোর্ডের ওপর। তবে পাকিস্তান সফরে খেলতে প্রস্তুত ক্রিকেটাররা। দুই বোর্ডের মধ্যে কথোপকথনের মাধ্যমে জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। ক্যাপ্টেন্সির দায়িত্ব পেলেও ব্যাটিং পারফরমেন্সের কারণে সমালোচনা পিছু ছাড়ছে না এলকেডির। সে বিষয়েও জবাব দিলেন সংবাদ সম্মেলনে। ক্রিকেটার একটা সিরিজ দুটো সিরিজ খারাপ খেলে দেন আবার কাম ব্যাক করে, তো আমি ওই চেষ্টাটাই করব আমি যেন আবার আমার যে খেলার যে ধরন বা প্যাটার্ন, আমি যে ধরনের প্লেয়ার সেটা যেন বাংলাদেশকে দিতে পারি। আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিনায়কত্ব করা বেশ কঠিন, কিন্তু সেটি মনে করেন না লিটন দাস। ক্যাপ্টেনশিপ করা কঠিন, দেখেন স্যার যেহেতু বলছে, হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি অত লং টাইম কখনো করিনি, সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এর আগেও ক্যাপ্টেন্সি করেছেন এলকেডি, তবে দীর্ঘমেয়াদের দায়িত্ব পাওয়ায় পরিকল্পনা করা যাবে বলে মত নয় ক্যাপ্টেনের। আমার যে প্ল্যানিংগুলো ছিল হয়তোবা তাৎক্ষণিক সিরিজের জন্য ছিল, বাট যেহেতু এখন লং টাইমের একটা সুযোগ এসেছে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফিউচার ওরিয়েন্টেড থাকবো। মরুর বুকে টাইগাররা 17 ও 19 তারিখে খেলবে 2 ম্যাচে টি-20। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।